কান্নার আওয়াজটি একটি মেয়ে মানুষের। এলাকাটি এমনিতেই অনেক নিরিবিলি। হয়তো কোনো মেয়ে কোনো বদমাশের খপ্পরে পড়ে আমার বাড়িতে ঢুকে পড়েছে। বাইরে কোনো বাতি নাই, আর আমিও টর্চ লাইট ব্যবহার করি না, তাই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বাইরের বাগানে গেলাম। আমি যতই এগোচ্ছি কান্নার শব্দটাও তত দূরে সরে যাচ্ছে। আমি যেতে যেতে বাড়ির মূল ফটকে চলে গেলাম। বাড়ির মূল ফটকে যাওয়ার পর কান্নার শব্দটি আর শুনতে পেলাম না। এ কি, মনের ভুল নাকি? থাক, এসব নিয়ে ভেবে লাভ নাই। আমি আবার আমার রুমে চলে গেলাম। দেয়ালে ঘড়ির দিকে চোখ পড়তেই আমি চমকে উঠলাম। রাত 12:30 বাজলো কখন হাতের মোবাইলটার দিকে তাকালাম, না, মোবাইলেও 12:30 বাজছে। বিছানায় শুয়ে বিশ্রাম নিতে গিয়ে যে ঘুমিয়ে পড়েছিলাম তা টেরই পায়নি। এখন কি করব? এত রাতে রান্না করতে ভালো লাগছে না। সাথে কিছু বিস্কিট ছিল, সেগুলো খেয়ে পানি পান করে শুয়ে পড়লাম। এগুলো দিয়ে রাত পার হয়ে যাবে। বাড়িটা বেশ নিরিবিলি, ঘুমানোর জন্য পারফেক্ট একটি জায়গা। বিছানায় শুয়ে অনেকক্ষণ এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালে হঠাৎ অ্যালার্ম ঘড়ির শব্দ শুনে ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 8টা বেজে গেছে। তাড়াতাড়ি করে উঠে বাথরুমে গিয়ে গোসলটা সেরে নিলাম। বাথরুম থেকে বেরিয়ে এসে অফিসে যাওয়ার জন্য তৈরি হলাম। এরপর অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হতে যাব, এমন সময় অ্যালার্ম ঘড়ির দিকে আমার চোখ পড়ল। বেশ পুরনো একটি ঘড়ি। মনে হয় এই রুমে আগে যে থাকতো সেও সকালে 8টায় ঘুম থেকে উঠত, তাই ঘড়িতে সকাল 8টায় অ্যালার্ম দেয়া। এরপর ঘড়িটি হাত থেকে রেখে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। আজ মাসের 1 তারিখ, তাই হাতে তেমন একটা কাজ নেই, তাই অফিসে নিশ্চিন্তে বসে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ সেখানে মিতা এসে হাজির। কি খবর সাহেব, নতুন বাড়িতে গিয়ে আমাকে কি ভুলে গেলেন? তোমাকে ভুলবো কি করে? তোমাকে কি ভোলা যায়? তাহলে গতকাল থেকে আজ এখন অবধি আমাকে কোনো ফোন করলেন না কেন? আসলে সকালে জিনিসপত্র গোছাতে ব্যস্ত ছিলাম, আর সেখানে পৌঁছানোর পর খুব টায়ার্ড লাগছিল, তাই শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বুঝলাম। তা এত কম খরচে এত সুন্দর একটি বাড়ি পেলে তোমার তো উচিত ছিল আমাদের ট্রিট দেওয়া। এই, তুই শুধু খাই খাই করিস কেন রে? খাওয়ার কথা ছাড়া কি তোর মাথায় আর কিছু আসে না? আসবে না কেন? আসে। কি আসে শুনি? তোকে বিয়ে করার চিন্তা। মিতা, তুই কি এখনো চেঞ্জ হবি না? মানুষ মরে গেলে পৌঁছে যায়, বেঁচে থাকলে বদলায়। আমিও বদলাবো, আজ না হয় কাল। উফ, তোকে কথাই হারানো যাবে না। কথার ছলে তো ট্রিট দেওয়ার কথা ভুলিয়ে দিয়েছিস। আচ্ছা বাদ দে, এমনিতেই মস্করা করছিলাম। আমি এখন আসি, পরে কথা হবে। এই বলে মিতা আমার কেবিন থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরেই অফিসের পিয়ন একটি ফাইল নিয়ে হাজির হলো। আসতে পারি স্যার? ও স্বপন, আসো আসো। স্যার, স্যার এই ফাইলগুলো পাঠালেন। আচ্ছা, এখানে রেখে চলে যাও। স্বপন ফাইল রেখে চলে যাওয়ার পর ফাইলটি খুলে দেখলাম গতকাল অফিসের সব কর্মচারীদের বেতন দেওয়া হয়েছে। 2 জন কর্মচারী কিছু লোন নিয়েছিলেন, তাদের বেতন থেকে তার কিছু অংশ কেটে রাখা হয়েছে। এখন হিসেবগুলো ঠিক করে ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ করতে হবে। কিছুক্ষণ পরেই লাঞ্চ আওয়ার, তাই ফাইলটি রেখে দিলাম, লাঞ্চের পরেই করব। দুপুরে অফিসের ক্যান্টিনে লাঞ্চ সেরে নিলাম। এরপর নিজের কেবিনে গিয়ে ফাইল নিয়ে ব্যাংক বিবরণী তৈরি করলাম। ব্যাংক বিবরণী শেষ করে ঘড়ির দিকে তাকালাম, বিকেল 5টা বেজে গেছে। অফিস থেকে বের হওয়ার পর কারোর সাথে কোনো কথা বলতে ভালো লাগছিল না। মায়া মঞ্জিলের অদৃশ্য মায়া আমায় যেন টানছিল, তাই মিতাকে না বলেই সোজা বাড়িতে চলে এলাম। ঘরের ভেতরে প্রবেশ করতেই আমি অবাক হয়ে গেলাম। পুরো ঘর একেবারে সাজানো গোছানো। আমার স্পষ্ট মনে আছে, যাওয়ার সময় আমি বিছানা এলোমেলো করে রেখে গিয়েছিলাম, আর বিছানার উপর কাপড়ও ছড়ানো ছিটানো ছিল। কে গোছালো এসব? বাড়ির মালিক নাকি অন্য কেউ? এখন এসব নিয়ে ভাবার প্রয়োজন নেই। বাড়ির মালিককে একবার ফোন দিয়ে জিজ্ঞেস করব। ব্যাগ বিছানা রেখে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। হঠাৎ মনে হলো রাতে খাওয়ার জন্য তো কিছু আনা হয়নি। মানিব্যাগটা নিয়ে তাড়াতাড়ি বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ির ফটক থেকে বেরোয়ে একজন বয়স্ক লোককে দেখতে পেয়ে বললাম, এই যে চাচা, ধারে কোথাও বাজার আছে? লোকটি আমাকে দেখে এমন ভাব করলো যেন মানুষ নয় ভূত দেখছে। লোকটিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমি জিজ্ঞেস করলাম, কি হলো, এভাবে তাকিয়ে আছেন যে? লোকটি একটি ভারী গলায় বলল, তুমি কে বাজান? আমার নাম আতিক। এই বাড়িতে কতদিন ধরে আসো? এই তো গতকালকে এলাম। চলে যাও এখান থেকে, আর চলে যাও। বাঁচতে হইলে এইখান থেকে চলে যাও, না হইলে ও গো মতো মরতে হইব। কথাগুলো বলতে বলতে আপন মনে বিড়বিড় করতে করতে লোকটি চলে গেল। আমি লোকটিকে পেছন থেকে ডাকলাম, কিন্তু লোকটি একবারও ফিরে তাকায়নি। হঠাৎ পেছন থেকে কেউ একজন বলল, ভাই, ওনারে ডাকছেন কেন? না মানে ওনার কাছে জানতে চাচ্ছিলাম বাজারটা কোন দিকে। উনি কি করে বলবেন বাজার কোন দিকে? উনি তো পাগল। পাগল? কিন্তু লোকটি আমাকে থামিয়ে দিয়ে বলল, চলেন আমিও বাজারে যাব, যেতে যেতে না হয় কথা হবে। বাজার এখান থেকে কত দূরে? এই তো 10-15 মিনিট হাঁটলে বাজারে যাওয়া যাবে। ও, তার মানে তো কাছে, চলেন যাই। এরপর দুজনেই বাজারের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। আপনার নামটি তো জানা হলো না, কি নাম আপনার? হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলাম লোকটিকে। আমার নাম সবুর আলী। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম আতিক।
তা এখানে কোথায় এসেছেন? ওই যে বাড়ির সামনে আমাকে দেখতে পেলেন, সেই বাড়িটি আমি ভাড়া নিয়েছি। মানে ওই মায়া মঞ্জিল? হ্যাঁ। ভাই, আপনি কি আর কোনো বাড়ি খুঁজে পেলেন না? কেন? এই বাড়িতে অশুভ আত্মা বাস করে। এর আগে যারা এসেছে কেউই বেঁচে ফিরতে পারেনি। ভালো চান তো এই বাড়ি ছেড়ে কেটে পড়ুন। অশুভ আত্মা? মেয়ে মানুষের আত্মা না ছেলে মানুষের? মেয়ে মানুষের। যাক, ভালোই হলো, আত্মার সাথে ছুটিয়ে প্রেম করা যাবে। ভাইজান, বেশি সাহস ভালো নয়। মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যান, এটা আপনার জন্য ভালো হবে। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ জনাব, তবে আমি ভূতপ্রেত আত্মা এগুলোতে বিশ্বাস করি না। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আপনি যখন বিশ্বাস করেন না তখন আপনাকে এসব বলে লাভ নেই, তবে সাবধানে থাকবেন। কথা বলতে বলতে দুজন বাজারে চলে গেলাম। বাজার থেকে প্রয়োজনীয় সব কিছু কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাড়িতে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। বাড়িতে আসার পর খরচাপাতি সব কিছু রেখে একটু বিশ্রাম নিয়ে নিলাম। এরপর গ্যাসের চুলোয় আগুন ধরিয়ে ভাত এবং গোশত রান্না করলাম। রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়ায় পাট চুকিয়ে নিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ শুনতে পেলাম ড্রয়িং রুমে কেউ গুনগুনিয়ে গান গাইছে। মিষ্টি কণ্ঠস্বর। কে হতে পারে? মিতা। কিন্তু মিতা তো এত সুন্দর গান গাইতে পারে না। তাহলে কে? ফাহমিদা? না, সেই বাড়ি চিনবে কি করে? সে তো এখানে আসেইনি। তাহলে কে গান গাইছে? আচ্ছা, আমি এখানে শুয়ে শুয়ে কেন ভাবছি? ড্রয়িং রুমে গিয়ে দেখলেই তো হয়। বিছানা থেকে উঠে ড্রয়িং রুমে গেলাম। ড্রয়িং রুমে যেতেই গান বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে গিয়ে লাইট অন করলাম। পুরো ড্রয়িং রুম খুঁজেও কাউকে পেলাম না। কি হচ্ছে এসব? গতকাল শুনলাম কান্নার আওয়াজ, কিন্তু বাইরে গিয়ে কাউকে পেলাম না। আজ কাউকে গান গাইতে শুনলাম, বাইরে এসে কাউকে পেলাম না। আমি কি হ্যালুসিনেশনের শিকার হচ্ছি? না, এইসব আজে বাজে চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। ভূতপ্রেত বলতে কিছুই নেই। নিজেকে বোঝালাম। এরপর গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরেই আবার সেই সুমধুর কণ্ঠে গান শুনতে পেলাম। আবারও বিছানা থেকে উঠে গিয়ে লাইটের সুইচ অন করতেই বিদ্যুৎ চলে গেল। ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। মোবাইলটাও সাথে আনেনি। অন্ধকারে ধীরে ধীরে রুমে যাওয়ার জন্য পা বাড়ালাম। ঠিক তখনই আমি পড়ে গেলাম সিঁড়ি বেয়ে নিচে। কিন্তু এই নিচতলায় সিঁড়ি এলো কোথা থেকে? হাত দিয়ে চারদিকে স্পর্শ করলাম। স্যাঁতস্যাঁতে একটি পরিবেশে পড়ে আছি আমি। হঠাৎ টের পেলাম আমার ঘাড়ে কি একটা যেন হাঁটছে। হাত দিলাম ঘাড়ে। হাতের স্পর্শে যতটা বুঝলাম একটি তেলাপোকা। ধরে এনে ছুঁড়ে ফেলে দিলাম ওইটাকে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। আন্দাজে পা ফেলেই সামনে এগোতে লাগলাম। হঠাৎ আমার পায়ে কিছু একটা বাজলো। হাত দিয়ে স্পর্শ করে মনে হলো একটি টর্চ লাইট। মনে মনে ভাবলাম, যাক, ভালোই হলো। লাইট জ্বালিয়ে বোঝা যাবে আমি আমার রুমেই আছি নাকি অন্য কোথাও। লাইটটা হাতে নিয়ে জ্বালাতেই আমি আঁতকে উঠলাম। আমি কোথায় এসে পড়েছি? চারদিকে শুধু মানুষের কঙ্কাল। আমি লাইট জ্বালিয়ে চারদিকে তাকালাম। ওই তো একটা সিঁড়ি দেখা যাচ্ছে। তার মানে ওই সিঁড়ি দিয়েই আমি নিচে পড়েছি। যতটা মনে হচ্ছে এটি একটি বেসমেন্ট। বেশি চিন্তা না ভাবনা করে সিঁড়ির থেকে পা বাড়ালাম। সিঁড়ির কাছে আসতে দেখলাম একটি কঙ্কাল যেন নড়ে উঠল। আমি ভয় না পেয়ে কঙ্কালটিকে আবার স্পর্শ করে দেখলাম, না, নড়ছে না। হয়তো আমার দেখার ভুল। যাই হোক, সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম। টর্চ জ্বালিয়ে চারিদিকে ভালো করে দেখলাম। বাড়ির পেছনের দিকের একটি রুম এটি, আর এই রুমের ভেতরে রয়েছে এই বেসমেন্টের দরজা। কিন্তু আমি তো আমার রুম থেকে মাত্র কয়েক পায়ে গিয়েছি। তাহলে এই বেসমেন্টে কিভাবে পড়লাম? হয়তো ঘুমের ঘোরে বুঝতে পারিনি কত পায়ে গিয়েছি। বেশি ভেবে লাভ নেই, অনেক রাত হয়েছে, এখন ঘুমোতে হবে। রুমে এসে দেখলাম বিদ্যুৎ চলে এসেছে। আমার পুরো শরীর ধুলো বালিতে ভরা। কাপড় চেঞ্জ করে ঘুমিয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙল তখন সকাল 7টা। বিছানা থেকে উঠে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লাম। শান্ত পরিবেশ, পাখির কিচিরমিচির আওয়াজ, ভালোই লাগছে পরিবেশটি। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আবার বাসায় ফিরে এলাম। ঘড়িতে তখন 8:30। রাতের পোশাক ছেড়ে শার্ট প্যান্ট পরে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। সারাদিন অফিসে ব্যস্ত সময় পার করলাম। ঝামেলা বেশি থাকায় মিতাও এদিকে আসেনি। এরপর লাঞ্চ আওয়ারে হালকা নাস্তা করলাম। এরপর আমার কাজে মন দিলাম। দেখতে দেখতে বিকেল 5টা হয়ে গেল। ব্যাগপত্র গুছিয়ে অফিস থেকে বের হতেই দেখলাম মিতা সিয়ামার ফাহমিদার সাথে গল্প করছে। তারা সবাই আমার জন্যই অপেক্ষা করছিল। মিতা আমাকে বেরিয়ে আসতে দেখে বলল, কি রে, এতক্ষণে এলি? আমরা কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। কেন অপেক্ষা করছিলি? কেন? আবার কেমন প্রশ্ন রে? অফিস শেষে আমরা প্রতিনিয়ত আড্ডা দিই, শুধু গতকালকে কারোর সাথে দেখা না করেই তুই চলে গেলি।
মিতার মাথায় কিছু একটা চলছিল, না তার চেয়ে বেশি আমার মাথায়। মিতার কথার মাঝখানে ফাহমিদা বলল, শুনলাম আপনার বাসাটা নাকি নির্জন এলাকায়। তার নির্জন এলাকাতে থাকতে থাকতে মনে হচ্ছে নির্জনতা আপনার পছন্দ হয়ে গেছে। মিতা এসে বলল, তা যা বলেছ ফাহমিদা, আমার তো মনে হয় ওই বাড়ির পেতনির সাথে ও প্রেম শুরু করে দিয়েছে। সবার কথার মাঝখানে শ্যাম বলল, সবাই কি এখানে দাঁড়িয়ে গল্প করবে নাকি? কি মিতা বলল, চলো সবাই মিলে কোথাও গিয়ে বসি। মিতার কথায় সায় দিয়ে ফাহমিদা বলল, হ্যাঁ চলো সবাই মিলে কোথাও গিয়ে বসি। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও সবার সাথে একটি রেস্টুরেন্টে গিয়ে বসলাম। রেস্টুরেন্টে সবাই একসাথে আড্ডা দিয়ে যখন বের হলাম তখন সন্ধ্যে 7টায় প্রায়। যখন সন্ধ্যা 7টা প্রায় সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় গিয়ে ঘরের দরজা খুলতে যাব এমন সময় শুনলাম ভিতরে কেউ গুনগুনিয়ে গান গাইছে। রান্নাঘরে বাসনকোসনের শব্দ শোনা যাচ্ছে। আমি চাবি দিয়ে দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করলাম। ঘরের ভিতরে প্রবেশ করতেই শব্দগুলো আর শোনা গেল না। তবে গতকালকের মতো আজকেও আমার ঘর সাজানো গোছানো। রান্নাঘরে গিয়ে দেখলাম গত রাতে রান্না করা তরকারি চুলে বসানো এবং সেটা থেকে ধোঁয়া উঠছে। এমাত্র কেউ এই তরকারি গরম করেছে, কিন্তু কে? এই বন্ধ ঘরে তো কেউ থাকার কথা নয়। কিছুক্ষণ পরে একটি অদ্ভুত সুগন্ধ ভরে উঠল ঘর, গোলাপ জলের গন্ধ। কিন্তু গোলাপ জলের গন্ধ আসছে কোথা থেকে? হঠাৎ একটি কণ্ঠস্বর শুনতে পেলাম। আমার পিছন থেকে কেউ মিষ্টি কণ্ঠে বলল, আপনি এত অগোছালো কেন? কণ্ঠটি শোনা মাত্রই আমি পেছনে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমি কোনোদিন ভয় পাইনি, কিন্তু আজ এক অজানা ভয় এসে আমার উপর ভয় করছে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কে কে কথা বলছেন? আমি জেসমিন। জেসমিন? কোন জেসমিন? আমি এই বাড়ির মেয়ে জেসমিন। আপনি আড়ালে থেকে কথা বলছেন কেন? আমার সামনে আসেন। আমি আপনার সামনেই দাঁড়িয়ে আছি, কিন্তু আপনি আমাকে দেখতে পাবেন না। কেন? আমি আপনাকে দেখতে পাবো না কেন? আমি কি অন্ধ? আপনি অন্ধ হতে যাবেন কেন? আপনি আমাকে দেখতে পাবেন না কারণ আমি মানুষ নই। আমি এক অতৃপ্ত আত্মা, যে প্রতিশোধ নেওয়ার জন্য আজ 5টি বছর ধরে শুধু ছটফট করছে। আত্মা? আমি ভূত প্রেত আত্মা এগুলোতে বিশ্বাস করি না। আমি এ কথা বলার সাথে সাথে জেসমিন আমার গালে ঠাস করে একটি চড় মারল। কি বিশ্বাস হলো? না, বিশ্বাস হয়নি, কারণ আমি জানি হ্যালুসিনেশনের শিকার হলে এরকম অনেক কিছুই হয়। কথাটি বলার সাথে সাথে আমার পায়ে তীব্র ব্যথা অনুভব করলাম। পায়ের দিকে তাকিয়ে দেখলাম আমার পা দিয়ে রক্ত ঝরছে, যেন কেউ খামচে দিয়েছে। এবার আবার অদৃশ্য থেকে আওয়াজ ভেসে এলো, কি এখন বিশ্বাস হচ্ছে? আমি ব্যথায় কাতরাতে কাতরাতে বললাম, তুমি কি করেছো আমার সাথে? বেশি কিছু না, একটু খামচে দিয়েছি যাতে তোমার বিশ্বাস হয়। আমার বিশ্বাস করা না করা দিয়ে তোমার কি আসে যায়? অনেক কিছুই আসে যায়। তুমি পারো আমার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে, আমাকে সাহায্য করতে। প্রতিশোধ? কার উপর প্রতিশোধ তুমি নিবে? আমার সৎ বাবার উপর। কে তোমার সৎ বাবা? ইমতিয়াজ চৌধুরী। মানে এই বাড়ির মালিক ইমতিয়াজ চৌধুরী? এই বাড়ির মালিক? কে এই বাড়ির মালিক? সেই বাড়ির মালিক নয়, জালিয়াতি করে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। সে তো একটা চোর, কিন্তু ওনাকে দেখে তো ভালো মানুষই বলে মনে হয়। ভালো মানুষ নয়, সেই ভালো মানুষের মুখোশ পড়ে আছে। তিনি তোমাদের সম্পত্তি ছিনিয়ে নিলেন কিভাবে? সে অনেক কথা, আজ নয় কালকে তোমাকে সব খুলে বলবো। কাল নয়, আমি আজই শুনবো। তুমি বলো। জেসমিন কোনো কথা বলল না। তার সারা শব্দ না পেয়ে আমি আবার বললাম, জেসমিন তুমি শুনতে পাচ্ছ? না, কারো কোনো সারা শব্দ নেই। মনে হয় সে চলে গেছে। জেসমিন চলে যাওয়ার পর হঠাৎ পায়ে তীব্র ব্যথা অনুভব করলাম। পায়ের দিকে তাকিয়ে দেখলাম এখনো রক্ত ঝরছে। জেসমিন যে আমায় খামচে দিয়েছে, তার সাথে কথা বলার ফাঁকে এ কথা ভুলেই গিয়েছিলাম। তাড়াতাড়ি করে উঠে গিয়ে ফার্স্ট এড নিয়ে পায়ে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে এলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 10:30। কেমন করে এত সময় চলে গেছে টেরই পাইনি। এরপর রান্নাঘরে গিয়ে রাতের খাওয়া দাওয়া শেষ করে শুয়ে চিন্তা করতে লাগলাম, একটু আগে যা ঘটলো তা কি সত্যি নাকি আমার কল্পনা? এটা যদি হ্যালুসিনেশন হয় তাহলে আমার পায়ে খামচে দিয়েছিল কে? হয়তো এই জগতে এমন অনেক ঘটনা আছে যা বিজ্ঞান দিয়ে নয়, অনুভূতি দিয়ে অনুভব করতে হয়। ঘটনাগুলো নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি। পরদিন সকালে উঠে অফিসে গেলাম। সারাদিন অফিস শেষে বিকেলে বের হয়ে সবার সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। প্যান্ট পরা ছিল বলে পায়ের ব্যান্ডেজ কেউ দেখতে পায়নি, সেটা আমার জন্য ভালোই হয়েছে। মিতা দেখলে অহেতুক প্রশ্ন করা শুরু করতো। আড্ডা শেষে সন্ধ্যায় বাড়ি ফিরে এলাম। বাড়িতে ফিরে আসতেই শুনলাম রান্নাঘরে রান্না চলছে। ঘরের তালা খুলে ঘরে প্রবেশ করলাম। তবে আজ অন্য দিনের মতো শব্দটা ব্যানিশ হয়ে যায়নি। আমি আস্তে আস্তে রান্নাঘরে গেলাম। রান্নাঘরে রান্না চলছে, কাউকেই দেখা যাচ্ছে না, শুধু জিনিসপত্রগুলো হাওয়ায় ভেসে থাকতে দেখা যাচ্ছে।
আমি রান্নাঘরে প্রবেশ করতেই অদৃশ্য আওয়াজ ছিল, আজ তোমাকে কষ্ট করে রান্না করতে হবে না, আমিই রান্না করছি। আমি মনে মনে ভাবলাম, এতদিন মানুষের হাতের রান্না খেয়েছি, আজ পেতনির হাতের রান্না খেয়ে দেখি কেমন লাগে। হঠাৎ কেউ আমার গালে কষে একটা চড় মারল। আমি চড় খেয়ে মাগো বলে খানিকটা চিৎকার করে উঠলাম। বললাম, কে মারলো আমায়? অদৃশ্য থেকে জেসমিন বলল, আমি মেরেছি। কেন আমায় মারলে কেন? আমাকে পেতনি বলেছ তাই। আমি আবার তোমাকে পেতনি বললাম কখন? মুখে বলনি, তবে মনে মনে যে বললে পেতনির হাতের রান্না খেয়ে দেখবে কেমন হয়েছে। আমি মনে মনে বললাম, সেটা তুমি জানলে কি করে? আমি সব জানি। তুমি যে আমায় পেতনি বললে, তুমি জানো পেতনি কেমন হয়? দেখেছো কখনো? না, দেখিনি। তোমাকে দেখলে বুঝতে পারতাম পেতনি কেমন হয়। দেখবে আমাকে? হ্যাঁ, দেখব। তাহলে দেখো, তবে এক ঝলক। এই কথা বলার পর আমার সামনে একটি অতি সুন্দরী মেয়ে মানুষের প্রতিবিম্বে ভেসে উঠল। প্রতিবিম্বটি দেখে আমি কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। আমার মুখ দিয়ে শুধু একটি শব্দ উচ্চারণ হলো, সুবহানাল্লাহ। আমি কোনোদিন ভাবতে পারিনি যে মানুষ এত সুন্দর হতে পারে। আমি তো জেসমিনকে দেখে একেবারে হা হয়ে গিয়েছিলাম। আমাকে তাকিয়ে থাকতে দেখেই জেসমিন বলে উঠল, কি হলো? এভাবে হা করে তাকিয়ে কি দেখছো? দেখছি না, ভাবছি। কি ভাবছো? ভাবছি পেতনি, না মানে মানুষ এত সুন্দর হয়। এই সৌন্দর্য আমার জন্য আশীর্বাদ নয় অভিশাপ। অভিশাপ? কিভাবে? শুনবে তাহলে শোনো। জেসমিন তার কাহিনী বলতে শুরু করলো। ইমতিয়াজ চৌধুরী ছিলেন আমার মায়ের ক্লাসমেট। ভার্সিটিতে একসাথে পড়ালেখা করেছিলেন দুজনকে পছন্দ করতেন। ইমতিয়াজ চৌধুরী ছিলেন মধ্যবিত্ত পরিবারের সন্তান। হঠাৎ একদিন আমার মায়ের বিয়ে হয়ে যায় আমার বাবা রাহাত খানের সাথে। বিয়ের পর মা প্রথমে কিছুদিন ইমতিয়াজ চৌধুরীর সাথে যোগাযোগ রেখেছিলেন, কিন্তু আমার জন্মের পর তার সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন। বাবার সাথে মায়ের ভালোই দিন যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটি সড়ক দুর্ঘটনায় বাবা মারা যাওয়ায় আমাদের পরিবারে নেমে আসে দুর্যোগ। তখন আমার বয়স মাত্র 14 বছর। এরপর মা একাই বাবার ব্যবসা দেখাশোনা করতে লাগলেন। বাবা মারা যাওয়ার পর থেকে ইমতিয়াজ চৌধুরী নিয়মিত আমাদের বাড়িতে যাওয়া আসা করতেন। আমাকেও নিজের মেয়ের মতো স্নেহ করতেন। আমাকে বাবার মতো স্নেহ করছেন দেখে মা ভেবেছিলেন সে হয়তো আমার বাবার অভাব পূরণ করতে পারবে, তাই তাকে বিয়ে করলেন। কয়েক বছর ভালো ছিল সব। আমিও ধীরে ধীরে বড় হলাম। যখন কলেজে ভর্তি হলাম তখন আমার বয়স 19 বছর। সৌন্দর্যের কারণে কলেজের সব ছেলে আমার পেছনে ঘুরত। আমি তাদের হাত থেকে বাঁচার জন্য বোরকা পরতাম, কিন্তু আমার ঘরে যে আমার শত্রু বিদ্যমান সেটা আমি বুঝতে পারিনি। আস্তে আস্তে ইমতিয়াজ চৌধুরীর ভালো মানুষের আড়ালে জানোয়ারের সেই রূপ বেরিয়ে এলো। সেই সম্পত্তি পাওয়ার জন্য বিভিন্নভাবে আমাকে আর মাকে টর্চার করতে শুরু করলো। শুধু সম্পত্তি না, আমার শরীরেও লোভ ছিল তার। সুযোগ বুঝে একদিন আমাকে ধর্ষণ করতে চেষ্টা করে সে, কিন্তু আমার বাধার মুখে সে আমাকে ধর্ষণ করতে ব্যর্থ হয়। অবশেষে আমাকে খুন করে আমার প্রাণহীন দেহটাকে ধর্ষণ করে এই পাপিষ্ঠ জানোয়ার। বলতে বলতে জেসমিন কাঁদতে লাগলো। তার কথাগুলো শুনে কখন যে নিজের চোখের কোণে জল জমেছিল বুঝতেই পারিনি। আমি আমার নিজের চোখের জল মুছতে মুছতে বললাম, তুমি তো ইচ্ছে করলে তার উপর প্রতিশোধ নিতে পারো। 5 বছর থেকে কেন প্রতিশোধ নিলে না? আমি প্রতিশোধ নিতে পারছি না, কারণ জানোয়ারটি মাকে কোথাও বন্দি করে রেখেছে। কারণ সে জানে না আমি তার জন্য প্রতিশোধের জন্য এভাবে উদ্গ্রীব। কারণ সে এটা জানে মা যতদিন তার কবলে আছেন ততদিন আমি তার কিছুই করতে পারবো না। তুমি কি তোমার মাকে খুঁজেছিলে? হ্যাঁ, অনেক জায়গায় খুঁজেছিলাম, শুধু তার ঘর খোঁজা হয়নি। তার ঘরের ভিতরে কোনো অশরীরই প্রবেশ করতে পারে না। কি জানি কি করে রেখেছে। আর সেই জন্যই আমার মানুষের সাহায্যের প্রয়োজন, কারণ কোনো মানুষই পারে তার ঘরের ভেতরে গিয়ে মাকে খুঁজে বের করতে। মানুষের যখন সাহায্য প্রয়োজন, তাহলে এর আগে যারা এ বাড়িতে এসেছিল তাদের তুমি মারলে কেন? আমি তাদের মেরেছি কারণ তারা ছিল ভীতু। তোমার মতো তাদেরকেও আমি বেসমেন্টে ফেলে পরীক্ষা করেছিলাম। একজন তো ভয়ের চোটে প্যান্ট ভিজিয়ে দিয়েছিল। পুরুষ মানুষ হবে সাহসী, এমন মেয়েলি স্বভাবের পুরুষ মানুষের বেঁচে থাকার অধিকার নেই। তাছাড়া ওদের আমি ছেড়েও দিতাম, কিন্তু ওরা আমার ক্ষতি করতে চেয়েছিল, তাই ওদের মেরে ফেলেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। এখন বলো, তোমাকে কিভাবে সাহায্য করব? তুমি শুধু ইমতিয়াজ খানের ঘরে প্রবেশ করে তার ঘর থেকে মাকে খুঁজে বের করে আনবে। কাজটা তোমার জন্য সহজ হবে না, কারণ তার বাড়ি সবসময় কড়া নিরাপত্তায় থাকে। এখন তোমার কাজ তুমি কিভাবে করবে ভেবে নাও। তবে একটি কথা বলে রাখি, ইমতিয়াজ সাহেবের দুর্বলতা হলো নারী। একজন নারীকে একটি রাত কাছে পাওয়ার জন্য সে সব কিছু করতে পারে। বুঝলাম। আমি কি এ কাজে কারো সাহায্য নিতে পারি? পারো, তবে তাকে আমার বিষয়ে বলা চলবে না।
আচ্ছা ঠিক আছে, আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমার মাকে খোঁজার চেষ্টা করব। শুনে খুশি হলাম। এই বলে জেসমিন আবার বাতাসে অদৃশ্য হয়ে গেল। জেসমিন চলে যাওয়ার কিছুক্ষণ পর পেটে প্রচণ্ড ক্ষুধা লাগলো। চুলোর কাছে গিয়ে দেখলাম হাঁড়িতে ভাত আর সাথে গোশত রান্না করা। সবকিছুর পরেও একটি অশরীরীর হাতের রান্না খেতে ইচ্ছে করছে না, তারপরও খেতে হলো। না খেয়ে উপায় নেই, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। কথায় আছে না, পেটে ক্ষুধা থাকলে বাঘেও ঘাস খায়, আমারও আজ সেই দশা হয়েছে। খেতে বসে দেখলাম রান্নাগুলো ভালোই হয়েছে, অনেকটা মায়ের হাতের রান্নার মতো। খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠেই আমি অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। অফিসে গিয়ে কোনো কাজে মন বসাতে পারলাম না। মনের মধ্যে শুধু একটাই চিন্তা, কিভাবে জেসমিনকে সাহায্য করা যায়। তাছাড়া ইমতিয়াজ সাহেবের বাড়িও তো চিনি না। আচ্ছা, আজ বিকেলে একবার ইমতিয়াজ সাহেবের বাড়িতে গেলে কেমন হয়? মোবাইলটা হাতে নিয়ে ইমতিয়াজ সাহেবকে ফোন দিলাম। কল হতে হতে লাইন কেটে গেল, কেউ রিসিভ করল না। 2-3বার ট্রাই করলাম, কিন্তু কেউ কল রিসিভ করেনি। রাগ করে মোবাইলটা রেখে দিলাম। কিছুক্ষণ পরেই উনি কল ব্যাক করলেন। ফোন রিসিভ করে আমি সালাম দিলাম। উনি সালামের জবাব দিয়ে বললেন, কে বলছেন? আমি বললাম, আঙ্কেল আমি আতিক বলছি। ও আতিক, তুমি এখনো বেঁচে? না মানে কেমন আছো? ভালো আছি আঙ্কেল। আপনি কি বলতে চাচ্ছিলেন আমি এখনো বেঁচে? না মানে বলছিলাম তুমি এখনো অনেকদিন বাঁচবে, কারণ আমি তোমার কথাই ভাবছিলাম। তা কি মনে করে ফোন দিলে? আমি বুঝতে পারলাম উনি কথা ঘুরাচ্ছেন। অযথা কথা টেনে লম্বা করে লাভ নেই, তাই এ বিষয়ে আর কথা বললাম না। না মানে আঙ্কেল, একবার আপনার বাড়িতে আসতে যাচ্ছিলাম, তো কে মানা করেছে আসতে? আসো, কতক্ষণ বসে তোমার সাথে গল্প করা যাবে। আমি তো আপনার বাড়ি চিনি না আঙ্কেল। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, আমি বিকেলে তোমার অফিসে গাড়ি পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে এখন রাখছি। ফোন রাখতেই আমার কেবিনে মিতা, ফাহমিদা আর সিয়াম এসে হাজির। মিতা অন্যদিন সালোয়ার কামিজ পরলেও আজ সে কালোর উপরে গোল্ডেন কাজ করা একটি শাড়ি পরেছে, বেশ মানিয়েছে তাকে। মিতা, আজ তো তোকে দারুণ লাগছে রে। তা হঠাৎ শাড়ি পরলি কেন? কেন, আমি কি শাড়ি পরতে পারি না? না ঠিক তা নয়। এরপর ফাহমিদার দিকে তাকিয়ে বললাম, কি খবর হঠাৎ অফিসে? ফাহমিদা আমার দিকে একটি কার্ড বাড়িয়ে দিয়ে বলল, সামনের মাসের 5 তারিখ আমার আর সিয়ামের বিয়ে, তোমার দাওয়াত রইল। যা বাবা, কোথায় 5-6 মাস চুটিয়ে প্রেম করবি? 5-6 মাস চুটিয়ে প্রেম না করতেই তোরা হুট করেই বিয়ে করবি? চট করেই বিয়ে? বাবা। সিয়াম বলল, আসলে সে পরিমাণ সময় নেই। চাচা ফোন দিয়েছিলেন আমেরিকা থেকে, আমার আমেরিকা যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে। তিনি চান আমি যেন শীঘ্রই ওনার কাছে আমেরিকায় চলে যাই। তাই পাখি খাঁচায় বন্দি করছো যেন উড়ে না যায়। ফাহমিদা হেসে বলল, আতিক তুমি পারো বটে, আমরা আসছি তাহলে, আরও অনেক জায়গায় যেতে হবে। এই বলে ফাহমিদা আর সিয়াম বেরিয়ে গেল। তারা যাওয়ার পর মিতা বলল, এই যে মিস্টার, ওরা তো আমাদের পরে লাইনে এসেও টিকিট পেয়ে গেল, আমরা টিকিট পাবো কবে? টিকিট? ও হ্যাঁ, টিকিট আজ বিকেলেই পাবে। সত্যি বলেছ? হ্যাঁ, সত্যি। বিকেল 4টার দিকে ইমতিয়াজ সাহেব আমাকে ফোন দিয়ে বললেন উনি গাড়ি পাঠিয়ে দিয়েছেন। গাড়ির নম্বর ঢাকা মেট্রো 100560। ইমতিয়াজ সাহেবের ফোন পেয়ে স্যারকে বলে মিতাকে নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়লাম। মিতা বের হতে হতে বলল, কি রে, আমরা কোথায় যাচ্ছি? প্রশ্ন করিস না তো, গেলেই দেখতে পারবি। আমার অফিসের সামনেই সাদা রঙের একটি কার দাঁড়িয়ে থাকতে দেখে নাম্বারটা মিলিয়ে নিলাম। হ্যাঁ এই গাড়ি। গাড়ির কাছে গিয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, আপনি কি ইমতিয়াজ সাহেব পাঠিয়েছেন? আপনাকে পাঠিয়েছেন ইমতিয়াজ সাহেব? জি। আপনি কি আতিক সাহেব? হ্যাঁ। এরপর আমি আর মিতা ইমতিয়াজ সাহেবের বাড়ির দিকে রওনা হলাম। মিতা গাড়িতে বসে বলল, আমরা ইমতিয়াজ চৌধুরীর বাড়ি যাচ্ছি তাই তো? কিভাবে বুঝলি? ইমতিয়াজ চৌধুরীর গাড়িতে চড়ে ওনার বাড়ি ছাড়া অন্য কোথাও তো যাওয়ার কথা না। তোর গোবর মাথায় এত বুদ্ধি হলো কবে থেকে রে? ঠিকই বলেছিস, গোবর মাথায় না হলে কি তোর মতো কোনো ব্যাংকে ভালোবাসতাম? কি আমি কোনো ব্যাংক? তা নয় তো কি, নতুন বাসায় ওঠার পর থেকে অফিস শেষ হবার পরপরই দৌড় দিয়ে বাসায়, ওই বাসার কোণে বসেই দিন পার। খাটাস, কোনো ব্যাংকের মতো কাটাস তুই দিন। মিতা, তোকে তো আমি অফিস থেকে ইমতিয়াজ সাহেবের বাড়িতে যেতে বেশি সময় লাগেনি। 40-50 মিনিটেরই ভেতরেই আমরা ইমতিয়াজ সাহেবের বাড়িতে পৌঁছে গেলাম। আমাদের দেখে তিনি স্বাগতম জানিয়ে ভিতর নিয়ে গেলেন। ভিতরে গিয়ে আমরা বসে গল্প করতে লাগলাম। ইমতিয়াজ সাহেব থাকেন একটি বাংলো বাড়িতে, 1 তলা বিশিষ্ট বাড়ি, তবে ভেতরটা বেশ পরিপাটি, সাজানো গোছানো। আমি ইমতিয়াজ সাহেবের সাথে গল্প করতে করতে চারদিকটা ভালো করে দেখে নিচ্ছিলাম। হঠাৎ লক্ষ্য করলাম ইমতিয়াজ সাহেব কথা বলার ফাঁকে মাঝে মাঝেই মিতার দিকে তাকাচ্ছেন। অনেকক্ষণ গল্প করার পর আসার পথে ইমতিয়াজ সাহেব মিতার কাছে তার নাম্বারটি চাচ্ছিলেন। মিতা একটু ইতস্তত করে আমার দিকে তাকাচ্ছিল। আমি ইশারা দিয়ে বলায় সে নাম্বারটি দিয়ে দিল। আসার পথে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, তোমার স্যারের স্ত্রী কি এখনও থাকেন না এখানে? থাকেন, তবে বের হন না। তুমি কি তাকে দেখেছো?
আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ি থেকে বেশ কয়েক বছর আগে স্যার ওনার স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন, এরপর আর ওনাকে বের হতে দেখেনি। ড্রাইভারের কথা শুনে আমি অনেকটাই নিশ্চিত হয়ে গেলাম জেসমিনের মা এই বাংলোতেই আছেন। রাত 8টার দিকে ড্রাইভার আমাদেরকে আমার বাড়িতেই নামিয়ে দিয়ে গেল। আমি ড্রাইভারের কাছ থেকে ফোন নাম্বার রেখে দিলাম, হঠাৎ প্রয়োজন হতে পারে। মিতাকে রাখবো না পাঠিয়ে দেব ভেবে পাচ্ছি না। মিতা যদি জেসমিনের আত্মার উপস্থিতি টের পায়, অদৃশ্য থেকে আওয়াজ এলো, ভয় পেও না আতিক, আমি আজ তোমাদের বিরক্ত করব না। আওয়াজটি শোনার সাথে সাথে আমি মিতার দিকেই তাকালাম। সে নর্মাল আছে, মানে সে আওয়াজটি শুনতে পায়নি। বাড়িতে প্রবেশ করতে করতে মিতা বলল, এই তুই ওনাকে আমার নাম্বার দিতে বললি কেন? কেন, নাম্বার দিলে কি সমস্যা? না তা নয়, তারপরও যদি বিরক্ত করে। এমনিতেই লোকটিকে আমার সুবিধার মনে হয়নি। আমার থেকে কেমন করে তাকাচ্ছিল, তুই দেখিসনি? কি যে বলিস না তুই, উনি কত ভদ্র মানুষ। আচ্ছা বাদ দে সব, এখন ঘরে চল। মিতা বাড়িতে ফোন করে জানিয়ে দিল সে বাড়ি ফিরবে না, বন্ধুর বাড়িতে চলে এসেছে। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে দেখলাম গত রাতের তরকারি এখনো আছে। একা থাকি তো, বাসায় শুধু রাতেই খাই, তাই এক রাতের রান্নায় আরেক রাত চলে যায়, এই আর কি। খাবারগুলো নষ্ট হয়নি, মনে হয় জেসমিন গরম করে রেখেছিল। যেহেতু কিছু বাজার করা হয়নি, তাই এগুলো দিয়েই রাত পার করতে হবে। খাবার খেতে বসে মিতা বলল, এই বাড়িতে আসার পর তোর দেখছি অনেক উন্নতি হয়েছে। কিভাবে? এই যে আগে তোর হাতে রান্না মুখেই তোলা যেত না, এখন তুই পাক্কা বাবুর্চি। আগে ঘর রাখতি এলোমেলো অগোছালো করে, এখন সব পরিপাটি করে রাখিস। আমি মনে মনে বললাম, এগুলো কে করে তা যদি জানিস তাহলে আজ রাত আর এখানে থাকতে হবে না। মিতা আমাকে চুপ থাকতে দেখে বলল, কি রে, কিছু বলছিস না যে? না, কি আর বলবো, তুই তাড়াতাড়ি খেয়ে নে, অনেক ঘুম পাচ্ছে। রাতের খাবার খেয়ে মিতাকে আমার বিছানায় শুতে দিয়ে আমি বারান্দায় গিয়ে মাটিতে শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন ঘুম থেকে উঠে নাস্তা করে আমি আর মিতা অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। অফিসে গিয়ে আমি আমার কাজে মন দিলাম, হঠাৎ মিতা সেখানে এসে হাজির। এই তুই না বললি তোর ইমতিয়াজ চৌধুরী ভদ্র মানুষ, এই তার ভদ্রতার নমুনা? কেন, কি হয়েছে? কি হয়নি সেটা বল। ব্যাটার কত বড় সাহস আমাকে কিনা রাতে তার বাড়িতে যাওয়ার প্রস্তাব করছে। মিতার কথা শুনে মনে মনে বললাম, এই তো দেখছি মেঘনা চাঁদের বৃষ্টি। আমি তো এমন সুযোগের অপেক্ষায় ছিলাম, সুযোগটা যে এত তাড়াতাড়ি হাতে এসে ধরা দেবে ভাবতে পারিনি। ভালো তো যা। আতিক, তুই কি বলছিস বুঝতে পারছিস? কেন, খারাপ কি বললাম? তুই তার বাড়িতে যাবি, বিছানায় তো নয়, একটি ঘুমের ওষুধ খাইয়ে তাকে শুইয়ে দিবি, আর আমি আমার কাজ করব, বুঝলি? আমার কাজ করব মানে? তুই কি করতে চাইছিস? চুরি করব? চুরি? হ্যাঁ চুরি। তার ঘরে একটি মূল্যবান সম্পদ আছে, সেটি চুরি করব। এই তুই কি করতে চাচ্ছিস বলতো? আমি তো তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না, সময় হলে সব বুঝতে পারবি। এখন আমার কথা শোন, তুই ওনাকে ফোন দিয়ে বল রাতে যেন গাড়ি পাঠিয়ে দেয়। মিতা ইমতিয়াজ সাহেবকে ফোন দিয়ে বলল, আপনি রাতে গাড়ি পাঠিয়ে দিবেন, আমি রাতে আপনার বাড়িতে আসবো। তবে একা, কাউকে আবার নিয়ে এসো না যেন। মিতার কথায় উত্তর না দিয়ে ফোন রেখে দিল। সে ফোন রাখার পর জিজ্ঞেস করলাম, কি বললেন তিনি? বলেছেন একা যেতে। ও সমস্যা নেই, তুই তৈরি থাকিস, বাকিটা আমি দেখব। বিকেলে অফিস থেকে বের হয়ে আমি আর মিতা কিছুক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করে সন্ধ্যায় আবার অফিসের সামনে ফিরে এলাম। গাড়ি তখনও আসেনি দেখেই পাশের একটি চায়ের দোকানে চা খেতে লাগলাম। হঠাৎ সেখানে সাদা রঙের গাড়িটি এসে হর্ন বাজাতে লাগলো। আমরা অর্ধেক চা খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম। গাড়ির কাছে আসতেই ড্রাইভার বলল, মিতা ম্যাডাম, স্যার আপনাকে নিয়ে যেতে বলেছেন, তবে আতিক স্যার আপনি যেতে পারবেন না, স্যারের নিষেধ আছে। আমি ড্রাইভারের পকেটে 1000 টাকার একটি নোট দিয়ে বললাম, কোনো কথা বলবে না। ড্রাইভার বলল, না স্যার, আমি এটা নিতে পারবো না, স্যার যদি জানতে পারে তাহলে আমার চাকুরি শেষ। আমি ড্রাইভারের পকেটে আরও 1000 টাকার নোট ঢুকিয়ে দিয়ে বললাম, কোনো কথা না বলে চুপ থাকো, তোমার যদি চাকরি যায় আমাকে বলবে, আমার বসের সাথে কথা বলে তোমার ব্যবস্থা করে দেব। ড্রাইভার কিছুক্ষণ কিছু একটা ভেবে বলল, গাড়িতে উঠেন স্যার, তবে একটু সাবধানে বসবেন, যেন কেউ না দেখে। এরপর আমি আর মিতা গাড়িতে উঠে বসলাম। ড্রাইভারকে বললাম, গাড়ির গ্লাস তুলে এসিটা অন করো। ড্রাইভার গাড়ির গ্লাস তুলে এসি অন করলো, সেই সাথে গাড়ির ভিতরে বাতিটাও নিভিয়ে দিল। আমি মিতার কানে ফিসফিসিয়ে বললাম, তোমাকে যে কাজ দিয়েছি সেটা হয়ে গেলে আমার মোবাইলে কল করবে, কেমন? ইমতিয়াজ সাহেবের বাড়ির কাছে যাওয়ার পর ড্রাইভার বলল, স্যার আপনি লুকিয়ে পড়েন, বাসার গার্ড গাড়ি চেক করতে পারে। বাসায় কজন গার্ড আছে? ওই গেটের সামনে একটি গার্ড আছে, আরেকজন আছে বাড়ির ভেতরে, তবে সে ছুটিতে গেছে। তার মানে কাজটা অনেক সহজ হয়ে গেছে, দারোয়ানকে ফাঁকি দিতে পারলেই হলো। গাড়ি ইমতিয়াজ সাহেবের বাড়ির গেটে পৌঁছাতেই দারোয়ান গাড়ি আটকালো। আমি সাথে সাথে গাড়ি নিচে মিতার পায়ের সাথে লেগে শুয়ে পড়লাম। দারোয়ান ভিতরটা দেখে ছেড়ে দিল, অন্ধকার থাকায় আমাকে দেখতে পায়নি। গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করার পর মিতা আস্তে আস্তে ঘরের ভিতরে গেল, আর আমি গাড়িতেই বসেই অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরও মিতা যখন আমাকে ফোন করছিল না, তখন আমার টেনশনটা বেড়ে গিয়েছিল।
এদিকে মশার কামড়ে দুপায়ের অবস্থা খারাপ। এভাবে আর কতক্ষণ কি করব? নেমে গিয়ে দেখব? নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলাম। ধৈর্যহারা হয়ে গাড়ি থেকে নামতে যাব এমন সময় মিতা ফোন দিল। হ্যালো আতিক, চলে আয়, কাজ হয়ে গেছে। এতক্ষণ লাগলো কেন? আরে বাবা, বুড়োটাকে অনেক কষ্টে ঘুমের ওষুধ খাইয়েছি, জাগবে না তো? জাগার কোনো প্রশ্নই আসে না, একসাথে 2টি ঘুমের ওষুধ খাইয়েছি। আচ্ছা ঠিক আছে, তুই ফোন রাখ, আমি আসছি। এ বলে আমি সাবধানে গাড়ি থেকে নেমে ঘরের ভেতরে প্রবেশ করলাম। ঘরের সব কামরা ভালো করে খুঁজে দেখতে লাগলাম। আতিক, তুই কি খুঁজছিস? আমাকে কি বলবি? মূল্যবান সম্পদ খুঁজছি। মূল্যবান সম্পদ কি সেটা তো বল। সোনা নাকি হিরে? তার চেয়েও মূল্যবান। এখন বকবক করিস না, আমাকে খুঁজতে দে। ঘরের প্রতিটা কামরা দেখে নিয়েছি, কোথাও জেসমিনের মাকে খুঁজে পেলাম না। হঠাৎ একটি আলমিরার দিকে চোখ পড়ল। আলমিরাটির নিচে ছোট চাকা লাগানো, আর অনেকবার এটিকে এদিক ওদিক টানাটানি করার কারণে মাটিতে দাগ পড়ে গেছে। আমি ধীরে ধীরে সেখানে গিয়ে ভালো করে দেখলাম। এরপর আলমিরাটিকে ধাক্কা দিয়ে সরাতেই এর পিছনে একটি দরজা দেখতে পেলাম, তবে তালা দেয়া। এখন এই তালাটি কিভাবে খোলা যায়? হঠাৎ মনে হলো পাশের ঘরে তো ইমতিয়াজ সাহেব অচেতন হয়ে আছে, তাকে সার্চ করলে চাবি পাওয়া যেতে পারে। এরপর চলে গেলাম ইমতিয়াজ সাহেবের কামরায়। অনেক খোঁজাখুঁজির পর ইমতিয়াজ সাহেবের বালিশের নিচে অনেকগুলো চাবি পাওয়া গেল। সেই চাবিগুলো থেকে গোপন রুমের চাবি খুঁজে পেতে খুব একটি বেগ পেতে হয়নি, কারণ রুমের তালা ছিল পুরাতন ডিজাইনের, আর চাবিগুলোর মধ্যেও পুরাতন ডিজাইনের একটি চাবি রয়েছে। তাই এটা বোঝা যাচ্ছে এই রুমের চাবি এটাই। চাবি দিয়ে রুম খুলে ভিতরে গেলাম, আর পেয়ে গেলাম আমার কাঙ্ক্ষিত মূল্যবান সম্পদ। রুমের এক কোণেই ঝরাজীর্ণ অবস্থায় বেঁধে রাখা হয়েছে একজন মহিলাকে। চেহারায় নির্যাতনের ছাপ, চোখ দুটির নিচে কালো রেখা পড়ে গেছে, মাথার চুলে লেগে আছে ঝট, আর তার পুরো শরীরে দুর্গন্ধ। বন্দি অবস্থায় কতদিন গোসল করতে পারেনি কে জানে। মিতা আমাকে জিজ্ঞেস করলো, ইনি কে? মূল্যবান সম্পদ মানে পরে বুঝবি, আগে ওনাকে এখান থেকে নিয়ে যেতে হবে, আমাকে একটু সাহায্য কর। এরপর আমি আর মিতা মিলে কোনো রকমে ওনাকে ঘর থেকে বের করে বাইরে নিয়ে এলাম। আমাদের দেখে দারোয়ান দৌড়ে এসে জিজ্ঞেস করলো, আপনার কারা? কোনো কথার জবাব না দিয়ে দারোয়ানকে নিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিলাম। এরপর গাড়ির ড্রাইভারকে ফোন দিলাম, সে কাছেই ছিল। আমার ফোন পেয়ে তাড়াতাড়ি করে চলে গেল। জেসমিনের মাকে কোনো রকমে গাড়িতে বসিয়ে আমার বাড়িতে নিয়ে এলাম। ড্রাইভারকে বিদায় দিয়ে আমি আর মিতা তাকে ধরে নিয়ে ঘরে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। মিতা রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগলো, আমি ওনার পাশে বসে আছি। দুর্গন্ধ ঢাকতে সুগন্ধি ছড়িয়ে দিয়েছি পুরো ঘরে, যার ফলে দুর্গন্ধ অনেকটাই কমে গেছে। আমি ওনাকে একটি স্যালাইন খাওয়ালাম, উনি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন আমার দিকে। কিছুক্ষণ পরেই মিতা রান্না বান্না করে খাবার নিয়ে এলো। উনি উঠে বসে খাবার খেতে লাগলেন। ওনার খাওয়া শেষে আমি আর মিতাও খেতে বসলাম। খেতে বসে মিতা বলল, এবার তো বল উনি কে? মিতা, তুই একটু ধৈর্য ধর, সকালে তোকে সব বলবো। এরপর মিতা আর কোনো কথা না বলে নীরবে খেতে লাগলো, হয়তো রাগ করেছে। রাতের খাওয়া দাওয়া শেষ করে মিতা কোনো কথা না বলে চুপচাপ গিয়ে পাশের রুমে শুয়ে পড়ল। এরপর আমিও আলাদা একটি রুমে চলে গেলাম। বিছানায় শুয়ে ঘুমোতে যাব এমন সময় জেসমিন এসে হাজির হলো। ধন্যবাদ আতিক তোমাকে। ধন্যবাদ কেন? আমার মাকে খুঁজে দেওয়ার জন্য। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? তোমার মা কি আমার মা নন? তুমি তো আমার বোনের মতো। সত্যি আতিক, তোমার মতো একটি ভাই থাকলে আজ আমাদের এমন পরিণতি হতো না। তুমি অনেক ক্লান্ত, ঘুমিয়ে পড়ো, আমি গেলাম। এই বলে জেসমিন চলে গেল। পরের দিন সকালে মিতা জেসমিনের মাকে ভালো করে গোসল করিয়ে দিল। এরপর দুজনে মিলে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার ওনাকে ভালো করে দেখে কিছু ওষুধ লিখে দিলেন। আসার পথে অফিসে উঠে স্যারকে বলে আজকের দিনে আমি আর মিতা ছুটি নিয়ে সোজা বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে জেসমিনের মাকে ভাত খাওয়ালাম, এরপর ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। এমনিতেই বয়স্ক মানুষ, তার উপর অমানবিক নির্যাতনে কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছেন। তবে ডাক্তার বলেছেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হঠাৎ আমার বাড়িতে ইমতিয়াজ সাহেব এসে হাজির হলেন। আতিক, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে কেন? বিশ্বাসঘাতকতা? আমি কি বিশ্বাসঘাতকতা করলাম আপনার সাথে? বিশ্বাসঘাতকতা করেছেন তো আপনি এই মহিলার সাথে, তার পরিবারের সাথে। তাদের সরলতার সুযোগ নিয়ে তাদের সম্পত্তি ভোগ করছেন। তুমি জানলে কি করে? কে বলল তোমাকে সব? যেই বলুক না কেন, সেটা আপনার জেনে লাভ নেই। লাভ ক্ষতির হিসেব পরে হবে। আগে তুমি তোমার ব্যাগপত্র নিয়ে আমার বাড়ি ছেড়ে চলে যাও। আপনার বাড়ি? কোনটা আপনার বাড়ি? এই বাড়ির মালিক তো আপনি নন মিস্টার, এই বাড়ির মালিক তো এই মহিলা। ইমতিয়াজ সাহেব রাগে ফুসফুসে বললেন, তোমাকে আমি দেখে নেব আতিক। এই বলে তিনি বেরিয়ে গেলেন। ইমতিয়াজ সাহেব চলে যাওয়ার পর জেসমিনের মা ওনার গলার লকেট থেকে একটি মেমোরি কার্ড বের করে দিলেন। ভালোভাবে কাগজ দিয়ে মোড়ানো ছিল সেটি। জানি না এটি ভালো আছে কিনা। মোবাইলে লাগানোর পূর্বে মহান আল্লাহর দরবারে দোয়া করলাম যেন কার্ডটি ভালো থাকে। এরপর কার্ডটি আমার মোবাইলে লাগালাম। কপাল ভালো, কার্ডটি এখনও ভালো রয়েছে। সিসিটিভি লেখা একটি ফাইল দেখে সেখানে প্রবেশ করলাম। একটি ভিডিও।
খুব সম্ভবত সিসিটিভি ফুটেজ। ইমতিয়াজ সাহেব জেসমিনকে যখন খুন করছিলেন তখন সিসিটিভিতে একটি রেকর্ড হয়ে গিয়েছিল, যেটি উনি ওই মেমোরিতে সংরক্ষণ করে রেখেছিলেন, কিন্তু পুলিশের কাছে যাওয়ার আগেই সে তাকে নিয়ে বন্দি করে রেখে দিয়েছিল। ইমতিয়াজ সাহেব হয়তো এই মেমোরির ব্যাপারে কিছু জানে না, জানলে এটা যে কোনো উপায় নিয়ে যেত। যাই হোক, ভিডিওটি নিয়ে পুলিশের কাছে দিয়ে একটি মামলা করলাম। যেহেতু পুলিশের হাতে প্রমাণ আছে, তাই পুলিশও দ্রুত তাকে গ্রেফতার করলেন, কিন্তু জেলে থাকা তার হয়নি। পুলিশের গাড়িতে ওঠার আগেই মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে নাক মুখ দিয়ে ফিনিক দিয়ে রক্ত বের হলো। গলা কাটা মুরগির মতো যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে মারা গেল। হয়তো জেসমিন তাকে মেরেছে নিজ হাতে প্রতিশোধ নেওয়ার জন্য। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। মিতাকে জেসমিনের বিষয়ে সব খুলে বলেছি। মিতাও আমার উপর আর রাগ করে নেই। জেসমিনের মাও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এখন তিনি আমার সাথেই থাকেন। আমার মাকেও এখানে নিয়ে এসেছি। জেসমিনের মায়ের ব্যবসার সব দেখাশোনা এখন আমি করি, তাই ব্যাংকের চাকুরি ছেড়ে দিয়েছি। বিকেলে ফাহমিদার সিয়াম এলো আমার বাড়িতে। গত কয়েকদিন আগেই তারা বিয়ে করেছে। আমি আর মিতা গিয়েছিলাম তাদের বিয়েতে। আগামী মাসেই সিয়াম আমেরিকা চলে যাচ্ছে, তাই আজ বিদায় নিতে এসেছে। কিছুক্ষণ পর মিতাও তার বাবা মাকে নিয়ে আমার বাড়িতে হাজির হলো। মিতার বাবা মা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন। মিতাও আসলে বড্ড পাগল। আমার মায়ের সাথে কথা বলে বিয়ের দিনক্ষণ ঠিক হলো। সিয়াম বলল, ভালোই হলো, আমেরিকা যাওয়ার আগে তোর বিয়ে দেখে যাব। আর মিতা, তুই ভালো করেছিস তোর মা বাবাকে এনে, না হলে আতিকও বুড়ো হতে আর তুইও বুড়ি হতি। তারপরও আতিক বলতো না এখন না 2 দিন পরে বিয়ে করবো, এটাই বলতো, তাই না? হাসছিল সবাই। সিয়ামের কথা শুনেই সবাই যখন হাসছিল, পরিবেশ হয়ে উঠল আনন্দ ঘন। দরজার পাশে জেসমিনকেও হাসতে দেখলাম। সেই সাথে সে চোখের পানি জমছে। সে পানি কিসের? মাকে ফিরে পাওয়ার সুখের, নাকি জীবনের সুখ পাওয়ার আগেই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার দুঃখের? জেসমিনকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, তখনই জেসমিন অদৃশ্য হয়ে গেল। বাতাসে ভেসে এলো একটি কথা, বিদায় আতিক, বিদায়। আজ আমার আত্মা মুক্ত। আমি চলে যাচ্ছি যেখানে আমার যাওয়ার কথা। ভালো থেকো, মাকে দেখে রেখো, আর তোমার এই বোনের জন্য দোয়া করো যেন সে ওপারে সুখে থাকে। বিদায় সবাইকে। গল্পটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। জিনুক পরীর রহস্যময় গল্প শুনতে নিশিরাত 76 চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের যদি কোনো ভৌতিক গল্প বা ঘটনা থাকে তাহলে সেটা আমাদের ইমেলের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। ধন্যবাদ, সাথেই থাকুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন গল্পের সাথে যুক্ত হন। আপনাদের জন্যই আমাদের এই আয়োজন।